15 বছরের একটা মেয়েকে বিয়ে করার মতো এত নিচু মন মানসিকতার মানুষ আমি না, আব্বু। তোমার মন মানসিকতা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। বিকেলে মায়ের সাথে গিয়ে মেয়েটাকে দেখে আসবা। আরেকটা কথা মাথায় ঢুকিয়ে নাও, ওই মেয়েকেই বিয়ে করতে হবে তোমার। কথাগুলো বলেই প্রহনের রুম থেকে বের হয়ে যান রেদওয়ান চৌধুরী। প্রহনের রাগে গা কাঁপছে। রাগে ড্রেসিং টেবিলের উপর রাখা কাচের ফুলদানিটা ছুঁড়ে মারে ফ্লোরে। মায়ের দিকে তাকিয়ে বলে উঠল, একজন আর্মির ক্যাপ্টেন হয়ে এই আমি কিনা বিয়ে করব ক্লাস 9-এ পড়ে একটা মেয়েকে? তোমাদের মাথা ঠিক আছে তো? মিসেস ইয়াসমিন এতক্ষণ বিছানায় বসেছিলেন। বসা থেকে উঠে রোহনের কাছে এগিয়ে গিয়ে রোহনের কাঁধে হাত রেখে বললেন, তোমার আব্বু যখন বলেছে তখন তোমাকে বিয়েটা করতেই হবে পোহন। আব্বু বললেই করতে হবে নাকি? লাইফটা আমার। আমি কাকে বিয়ে করব না করব তার সিদ্ধান্ত আমি নিব। মিসেস ইয়াসমিন মুচকি হেসে বলল, জীবনটা তোমার হলেও তোমার জীবনের সাথে জড়িত আছে আমাদের জীবনও। ভুলে যেও না, তোমার আব্বু একজন হার্টের পেশেন্ট। তাই বলে আমি আর একটা কথাও না পোহন, তোমার আব্বু যেটা একবার ঠিক করে ফেলেছে তার বেঠিক হবে না। তোমার আব্বু কথা দিয়েছেন বিকেলে আমার সাথে গিয়ে দেখে এসো তোমার হবু বউকে। আমার দেখার দরকার নেই। বিয়ে যখন করতেই হবে, ওকে ডান, আমি বিয়ে করব। কিন্তু আমি মেয়েটাকে দেখার প্রয়োজন বোধ করি না। তোমার যেমন ইচ্ছে, পছন্দ হলেও বিয়ে করতে হবে আর না হলেও বিয়েটা করতে হবে। মুচকি হেসে কথাগুলো বলে মিসেস ইয়াসমিন রুম থেকে বের হয়ে চলে গেলেন। রাগে দুঃখে প্রহন বিছানায় বসে দুই হাত দিয়ে মাথার চুলগুলো টেনে ধরল। বিড়বিড় করে বলল, নিজের মা বাবাই আজ অপরিচিতদের মতো বিহেভ করছে। সর্দার বাড়ির একমাত্র মেয়ে চৈতি। বড় দুই ছেলের পর এই মেয়েই যেন সর্দার সাহেবের চোখের মণি। মেয়েটা দেখতে বেশ সুন্দরী, চুলগুলো চোখে পড়ার মতো। সর্দার সাহেবের টাকা পয়সার অভাব নেই, একমাত্র মেয়েকে রাজকুমারী করে রাখার মতো সাধ্য ওনার আছে। কিন্তু বেশ কয়েক মাস আগে থেকেই গ্রামের বখাটে যুবকদের নেতা রিফাতে চোখ পড়ে চৈতির উপর। স্কুল থেকে আসার সময় কত বাজে উক্তি শুনতে হয় চৈতির। রিফাতের জন্য বাইরে বের হয় কঠিন হয়ে দাঁড়িয়েছে চৈতি। এই রিফাতের নামে এমন কোনো কথা নেই যা সর্দার সাহেবের কানে আসে না। এই তো মাসখানেক আগের কথা, গ্রামের সাধারণ কৃষক শফিক মিয়া মেয়েকে ধর্ষণ করেছে। পুলিশে খবর দিয়েও কোনো লাভ হয়নি। পুলিশ কিচ্ছু করেনি রিফাতের, বরং বুক ফুলিয়ে চলাফেরা করছে সবার চোখের সামনে। শেষ পর্যন্ত শফিক মিয়ার মেয়ের কি হয়েছিল জানেন? লজ্জায় ঘৃণায় কষ্টে বড় গাছের ডালে ফাঁস খেয়ে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে। অথচ এই রিফাতের কিছুই হয়নি। আরাম কেদারায় বসে বসে এইসব কথাই ভাবছেন সর্দার সাহেব। সন্ধ্যা হবার সময় ঘনিয়ে এসেছে। প্রকৃতি তার তিমির রূপ ধারণ করে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এক কাপ চা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন জুনাইদা সর্দার। স্বামীর চিন্তিত মুখের দিকে তাকাতেই চিন্তারাই সে ভিড় জমায় জুনাইদার মুখে। আপনার চা। জুনাইদার কণ্ঠ শুনে ভাবনার ঘোর থেকে বেরিয়ে আসেন সর্দার সাহেব। অর্ধাঙ্গিনীর হাত থেকে চায়ের কাপটা নিয়ে তাতে চুমুক দেন। জুনাইদা চলে যাওয়ার জন্য পা বাড়ালে সর্দার সাহেব থামিয়ে দিয়ে জিজ্ঞাসা করলেন, চৈতি কোথায়? দেখছি না যে। এই সময় তো আমার কাছে এসে ঘুরঘুর করে। আপনার মেয়ে তো চুপটি করে বসে থাকার মেয়ে না, হরিণের মতো লাফিয়ে বেড়াচ্ছে। এই অবেলায় মেয়েকে একটু চোখে চোখে রাখো, বড্ড দুশ্চিন্তা হয় আমার। জুনাইদা আর কথা বাড়ালেন না, দ্রুত হেঁটে চলে গেলেন। বাড়ির পেছনের বাগানে পেয়ারা গাছে এইবার বেশ ডাকর ডাকর পেয়ারা ধরেছে। সর্দার সাহেবের রুম থেকে বের হয়ে চৈতিকে সারা বাড়ি খুঁজেও পেলেন না জুনাইদা। এই মেয়ে চুপটি করে বসে থাকার মেয়ে নয়, প্রচণ্ড চঞ্চল। সারাদিন চঞ্চনা হরিণীর ন্যায় লাফালাফি করেই বেড়ায়। জুনাইদা হাঁক ছাড়ল। চৈতি। চৈতির কোনো সাড়া পেলেন না, বাগানের দিকে চলে গেলেন তিনি। উচ্চস্বরে বার কয়েক ডাক দিলেন চৈতিকে। পেয়ারা গাছের ডালে বসে নিচে দাঁড়িয়ে থাকা মায়ের দিকে তাকিয়ে মুখে হাত চাপা দিয়ে হাসছে চৈতি। এইদিকে জুনাইদা মেয়েকে কোথাও দেখতে না পেয়ে ভেতরে ভেতরে ভয় পেয়ে বসেছে। আশেপাশে তাকাতেই জুনাইদার চোখ পড়ল পেয়ারা গাছের উঁচু ডালটায়, যেখানে পা ঝুলিয়ে বসে বসে পেয়ারায় কামড় বসাচ্ছে চৈতি। এই অসময়ে তুই পেয়ারের গাছের ডালে কি করছিস চৈতি? নেমে আয় জলদি, তোর আব্বু তোকে খুঁজছেন। বাবার কথা শুনেই ঢোক গিলল চৈতি। চটজলদি গাছ থেকে নেমে মায়ের হাতে কয়েকটা পেয়ারা ধরিয়ে দিয়ে ছুটে বাবার রুমে চলে গেল। সর্দার সাহেব তখনও আরাম কেদারায় বসে বাইরের সবুজ সমারোহ প্রকৃতি দেখায় ব্যস্ত। বাড়ির সবার সামনে লাফালাফি করলেও বাবার সামনে ভেজা বেড়াল ছানার মতো চুপসে যায় চৈতি। নিজের পাশে কারো উপস্থিতি টের পেয়ে ঘাড় ঘুরিয়ে ডান পাশে তাকান সর্দার সাহেব। চৈতি দাঁড়িয়ে আছে। চৈতিকে দেখে মুচকি হেসে বললেন, আম্মা, কোথায় ছিলি এত সময়? বাগানে পেয়ারা খেতে মন চাইছিল তাই। গাছে উঠেছিলি? হুম। সর্দার সাহেব আর কিছু না বলে চৈতির ডান হাতটা ধরে ওনার সামনে রাখা মোড়ায় বসিয়ে দিলেন।
চৈতি প্রশ্ন চোখে বাবার দিকে তাকালো। সর্দার সাহেব মেয়ের দিকে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইলেন। একটা দীর্ঘশ্বাস ফেলে মেয়ের মাথায় হাত বুলিয়ে আদুরে গলায় জিজ্ঞাসা করলেন, আব্বুকে ছেড়ে থাকতে তোর কষ্ট হবে না আম্মা? চৈতি অবাক চোখে বাবার মুখের দিকে তাকিয়ে বলল, আমি তো তোমাদের ছেড়ে কোথাও যাব না আব্বু, আর গেলে তো তোমাদের সাথেই যাব। সর্দার সাহেব কি বলবেন কিছু বুঝতে পারছেন না। দরজার সামনে দাঁড়িয়ে থাকা জুনাইদা শাড়ির আঁচলে নিজের ভেজা চোখ মুছে চলে গেলেন। সর্দার সাহেব মেয়েকে জড়িয়ে ধরে বুকের ভেতর। কিছুদিন পরেই হয়তো এই বুক শূন্য করে দিয়ে তার একমাত্র আদরের মেয়ে চলে যাবে অন্য কারো বাড়িতে। এক কাপ কফি হাতে নিয়ে বেলকনিতে দাঁড়িয়ে রাতের শহর দেখছে প্রহন। বুকের ভেতর অস্থিরতা বিরাজমান। বাবা মায়ের হুট করে এমন সিদ্ধান্ত নেওয়ার মানেটা কিছুতেই বোধগম্য হচ্ছে না তার। সপ্তাহের ছুটিতে বাড়িতে এসেছে প্রহন। একদিন তো পেরিয়েই গেল, বাকি রইল আর মাত্র 6 দিন। কোনোভাবে যদি এই 6 দিন মা বাবাকে মানানো যেত তাহলে সেনানিবাসে গেলে আর 3-4 বছরেও ফিরত না সে। একজন আর্মি ক্যাপ্টেন হয়ে বাল্যবিবাহ করার মতো নিচু একটা কাজকে সমর্থন করতে মন মানছে না প্রহনের। রাত কম হয়নি, দেয়াল ঘড়িটা টুংটুং আওয়াজ করে জানান দিচ্ছে সে 12র ঘরে পৌঁছে গেছে। প্রহন বেলকনি থেকে রুমে আসলো। মা বাবার উপর জেদ করে রাতের খাবারটাও খায়নি। শুধুমাত্র বাবা একজন হার্টের পেশেন্ট বলেই সবকিছু সহ্য করে নেওয়ার চেষ্টা করছে প্রহন, না হলে আজকে আবার সেনানিবাসে ফিরে যেত। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে চৈতি। ঘুমের মাঝে মেয়েটা বড্ড চটপটে। শান্ত হয়ে কোনো কাজ করা এই মেয়ের পক্ষে হয়তো সম্ভব না। সর্দার সাহেবের পাশেই ঘুমিয়ে আছেন জুনাইদা, কিন্তু সর্দার সাহেব দু চোখ এক করতে পারছেন না। শোয়া থেকে উঠে তিনি চলে গেলেন মেয়ের রুমে। পুরো বিছানা দখল করে ঘুমিয়ে আছে চৈতি। সর্দার সাহেব মেয়ের মাথার কাছে বসলেন, মাথায় হাত বুলিয়ে দিয়ে কপালে চুমু খেলেন। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আমাকে ক্ষমা করিস আম্মা। আব্বু যা করছে তোর ভালোর জন্যই করছে। সকাল থেকে আত্মীয় স্বজনের আগমন ঘটছে প্রহনদের বাড়িতে। আত্মীয় স্বজন বলতে প্রহনের ফুপুরা আর মামা মামিরা। ঘটা করে এখন কিছুই করতে চাচ্ছেন না রেদন চৌধুরী। সূর্যের সোনালি আভা জানালার কাজ ভেদ করে প্রহনের চোখে মুখে পড়তেই ভ্রু কুঁচকে গেল তার। সেই ভোরে উঠে নামাজ পড়ে আবার ঘুমিয়েছিল প্রহন। সেই আরামের ঘুমটা সূর্য মামা ভেঙে দিল। 2 হাত দিয়ে চোখ কচলাতে কচলাতে শোয়া থেকে উঠে বসে প্রহন। বালিশের কাছ থেকে মোবাইলটা হাতে নিয়ে দেখে বেলা 10টা। 9টার দিকে স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়েছিল চৈতি। পরিবারের সবাই বারণ করে দিয়েছে আজ স্কুলে যেতে। চৈতি তো মহা খুশি আজ স্কুলে যেতে হবে না বলে, আর রাস্তায় ওই রিফাতের কটু উক্তির সম্মুখীন হতে হবে না। বড়ভাবে চৈতি রুমে এসে বিছানার উপর একটা জামদানি হলুদ রঙের শাড়ি রাখলেন, সাথে প্রয়োজনীয় গয়না। শাড়ি দেখে ভ্রু কুঁচকে গেল। কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করে ফেলল, শাড়ি চুরি কিসের জন্য ভাবি? রূপা কিছু বলতে যাবে তখনই জুনাইদা রূপাকে ডেকে বললেন, বড় বউ, এদিকে আসো। চৈতি সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে সে। মায়ের এমন কথার আগামাথা কিছুই বুঝলো না চৈতি, কিন্তু এটা খুব ভালো করে বুঝতে পারছে আজ কিছু একটা ঘটবে। সিঁড়ি বেয়ে নিচে নামছে আর ড্রয়িং রুমে সবার হইহুল্লোর ভ্রুকুচকে দেখছে প্রহন। হঠাৎ এত আয়োজন কেন? মস্তিষ্কের আশেপাশে তো একটা কথাই ঘুরপাক খাচ্ছে, বিয়ে। প্রহনকে দেখে তার বড় মামি এগিয়ে এসে বললেন, সত্যি তোমার মত আছে তো? প্রহন এক পলক মামির মুখের দিকে তাকিয়ে বাড়ির সদর দরজার দিকে তাকালো। বড় মামির মেয়ে কাজল আসছে। কাজলকে দেখেই প্রহন বিরক্ত হয়ে পড়ল, হ্যাঁ মত আছে, আর মত না থাকলেও কি এসে যায় বলুন তো? আব্বুর জন্য তো বিয়েটা করতেই হবে। বড় মামির পাশে আর দাঁড়িয়ে থাকলো না প্রহন, নাস্তা করার জন্য চলে গেল। ডাইনিং টেবিলে বসে মাকে বলল নাস্তা দিতে। মিসেস ইয়াসমিনও ছেলেকে খাবার পরিবেশন করতে ব্যস্ত হয়ে গেলেন। পরোটা ছিঁড়ে মাংস ভুনা দিয়ে যেই মুখে পুড়তে যাবে তখনই পেছন থেকে কাজিন দলের কেউ একজন বলে উঠল, ভাই নাস্তা খাওয়া শেষ করে রুমে গিয়ে মানসিকভাবে বিয়ের প্রস্তুতি নে। হঠাৎ এমন কথা শুনে পেছনে তাকালো প্রহন। কাজিনরা সবাই মিলে একসাথে সোফায় বসে গল্প করছে। তার মধ্যে থেকেই প্রহনের সমবয়সী ইফতি কথাটা বলে উঠল, কি রে প্রহন, বসে আছিস কেন? খেয়ে নে। মায়ের দিকে এক পলক তাকিয়ে বসা থেকে উঠে বাইরে বেরিয়ে গেল প্রহন। খাবারটা টেবিলের উপরেই রয়ে গেল। সবাই শুধু হা করে তাকিয়েছিল প্রহনের চলে যাওয়ার দিকে। মিসেস ইয়াসমিন ইফতির কাছে গিয়ে বলল, ছেলেটাকে শান্তি মতন একটু খেতেও দিলি না। কি দরকার ছিল বলো তো ওকে এক্ষুনি কথাটা বলার? আসলে আমি বুঝতেই পারিনি যে প্রহন এতটা রাগ করে খাবার না খেয়ে চলে যাবে।
মিসেস ইয়াসমিন আর কিছু না বলে রান্নাঘরে চলে গেলেন। এখনো অনেক কাজ বাকি পড়ে আছে। বিছানায় বসে পা দুলাচ্ছে চৈতি। বাড়ির এত আয়োজন সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে। বসা থেকে উঠে দরজার কাছে দাঁড়িয়ে পর্দা সরিয়ে বাইরে উঁকি মেরে দেখলো সবাই কাজে ব্যস্ত। দরজার কাছ থেকে সরে এসে জানালার পাশে এসে দাঁড়িয়ে বাইরে বিশাল বড় মাঠের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। পাশের বাড়ির মিতা আরো কয়েকজন মিলে কি সুন্দর মুক্ত পাখির মতো ছুটে বেড়াচ্ছে সেই মাঠে। চৈতির মনটা আনচান করছে খোলা আকাশের নিচে সবুজ ঘাসের বিশাল মাঠে দৌড়ে বেড়াতে। চৈতি মুচকি হেসে রুম থেকে বের হতে যাবার সময় আবার কিছু একটা মনে পড়তেই স্থির হয়ে দাঁড়িয়ে গেল। কিছুক্ষণ আগে জুনাইদা এসে বারণ করে দিয়ে গেছেন আর যেন রুম থেকে এক পাও বাইরে বের না হয়, তাহলে সর্দার সাহেবকে বিচার দিবেন। বাবা নামক মানুষটাকে চৈতি যেমন খুব ভালোবাসে, ঠিক তেমনি খুব ভয় পায়। তার এখনো স্পষ্ট মনে আছে সে এবার ক্লাস 5-এর পরীক্ষা দিয়ে বাড়ি থেকে অনেক দেরি করে ফেলেছিল। সন্ধ্যা 12 হয়ে গিয়েছিল, চারিদিকে অন্ধকার ঘনিয়ে এসেছে। এমন সময় বাড়ির সদর দরজায় পা পড়ল তার। সর্দার সাহেব স্কুলে গিয়েও খুঁজে এসেছিলেন, কিন্তু তার চঞ্চল মেয়েকে কোথাও পাননি। সে কি ভয় মেয়েকে নিয়ে তার? বাড়িতে ফিরতেই সর্দার সাহেব কষি এক চড় মেরেছিলেন মেয়ের গালে। সেইবার প্রথম হাত তুলেছিলেন মেয়ের গায়ে। এত দেরি হবার কারণে চৈতির উত্তর ছিল দারোয়ানের বাগানে আম চুরি করতে গিয়ে তার কান ধরে উদ্বাস করতে করতে এত দেরি হয়ে গেছে। মেয়ের মুখে এমন কথা শুনে সর্দার সাহেব তাজ্জব বনে গিয়েছিলেন। সেই চড় খেয়ে রাতে কি যে জ্বর উঠেছিল চৈতির, তা ভাবতেই গালে হাত চলে গেল তার। চৈতি রুম থেকে বের না হয়ে জানালার পাশে দাঁড়িয়ে চেয়ে রইল আকাশের পানে। বাড়ির উঠানে দাঁড়িয়ে সর্দার সাহেব চিল্লাচিল্লি করছেন। বেলা প্রায় 12টা বেজে গেছে। চৈতিকে তৈরি করে এখনো হলুদ মাখিয়ে গোসল করালো না কেন? এটাই হলো সর্দার সাহেবের রেগে যাবার একমাত্র কারণ। শ্বশুরের এমন চিৎকার চেঁচামেচি শুনে রান্নাঘর থেকে বেরিয়ে চৈতির রুমে গেল রূপা। বাড়ির সবার মন মানসিকতা ভালো না। চৈতিকে বিয়ে দিতে নারাজ সবাই, কিন্তু এই একটা কিন্তুর জন্য এক প্রকার বাধ্য হয়ে রেদওয়ান চৌধুরীর প্রস্তাবে রাজি হন সর্দার সাহেব। রিফাতের দৃষ্টির আড়ালে লুকিয়ে ফেলতে হবে মেয়েকে। চৈতিকে জানালার পাশে আনমনে দাঁড়িয়ে থাকতে দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে রুমের দরজা বন্ধ করে দিল রূপা। বিছানার উপর রাখা নতুন শাড়িটার ভাঁজ খুলতে খুলতে চৈতির উদ্দেশ্যে বলল, এদিকে আসো চৈতি। শান্ত মেয়ের মতো ভাবির পাশে এসে দাঁড়িয়ে শাড়ির দিকে দৃষ্টি রাখা অবস্থায় ছোট্ট করে শান্ত কণ্ঠে একটা প্রশ্ন করল চৈতি। আব্বু আমাকে বিয়ে দিয়ে দিবে তাই না? শান্ত কণ্ঠে বলা চৈতি কথাটা বেশ খারাপ লাগে রূপার। বিছানার উপর শাড়িটা রেখে দুই হাত দিয়ে শক্ত করে চৈতিকে বুকের সাথে চেপে ধরে রূপা। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, পিচ্ছি মেয়ে, এত শান্ত গলায় এত বড় একটা সত্যি কথা কি করে বলে দিলে? আমি বিয়ে করতে চাই না ভাবি। চৈতিকে নিজের কাছ থেকে সরিয়ে তার মুখের দিকে তাকালো রূপা। নয়ন জুড়ে বর্ষার কালো মেঘেদের আধিপত্য, এখনই যেন টুপ করে গড়িয়ে পড়বে পানি। রূপার মস্তিষ্কে এখন একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, চৈতিকে কান্না করতে দেওয়া যাবে না। কাঁদছো কেন তুমি? কে বলেছে আজ তোমার বিয়ে? আমরা কি এত তাড়াতাড়ি আমার ছোট্ট ননদটিকে বিয়ে দিয়ে বড় ভাবির কথা শুনে মুচকি হাসলো চৈতি। রূপা খেয়াল করলো এই হাসিতে সেই চঞ্চল চৈতি নেই। এই হাসিতে এক বিষাদে ঘেরা চৈতিকে দেখলো সে। আমি শুনেছি ভাবি আব্বু উঠান থেকে চিৎকার করছেন Capturing the revival গোসল point. করানোর জন্য। এমনটা তো বিয়ের কোনেকেই করে তাই না? ও এই কথা। তোমার হাত মুখ হলুদ হয়ে আছে, জন্ডিস দেখা দিয়েছে তোমার, তাই তো বাবা এত তাড়া দিলেন হলুদ মাখিয়ে গোসল করাতে। জন্ডিস হলে তো হলুদ দিয়ে গোসল করায় না, চুন দিয়ে করায়। তুমি ভুল জানো, চুন হলুদ সব দেয়। এখন আসো তো, শাড়িটা পরে তৈরি হয়ে নাও, না হলে বাবা আবার রাগ করবেন। চৈতিকে কোনো রকম বোঝানোর জন্য এতগুলো মিথ্যা বলতে হলো রূপার। বেলা প্রায় 1টার কাছাকাছি। প্রবণ যে বেরিয়েছে আর বাড়ি ফেরার নাম নেই। মিসেস কাজ শেষ করে শরাব নিতে চলে গেছেন। রেদওয়ান চৌধুরী ছেলেকে ফোন করেছিলেন, কিন্তু প্রহনের মোবাইলটা তার রুমের বিছানায় পড়ে আছে। সবার অপেক্ষার প্রহর শেষ করে বাড়ি ফিরল প্রহন। ড্রয়িং রুমে সবাই বসেছিল, কারোর সাথে কোনো কথা না বলে উপরে এত সময় বাইরে ধুলাবাড়ি শরীরে মেখেছে। টাটকা একটা গোসল না করলে অস্বস্তির যোগ্যে বসবে। সবার সব কথা শুনে গোসল করে নিয়েছিল চৈতি। বড় ভাবিকে বলেছে যে এটা এমনিতেই করাচ্ছে, তাই তো চুপ করে সবকিছু শুনল সে। খুব অল্পতেই মানুষকে বিশ্বাস করে ফেলে চৈতি। এই তো একটু আগে যেমন রূপার কথাগুলো চোখ বন্ধ করে বিশ্বাস করলো। ভেজা চুল থেকে টুকটুক করে পানি গড়িয়ে পড়ছে মেঝেতে।
চৈতি জানালার গ্রিলের ফাঁক দিয়ে ব্যর্থ চেষ্টা করছে। আকাশ কি এত কাছে যে হাত সন্ধ্যা থেকে সকল আত্মীয় স্বজন নিয়ে চৈতিদের বাসার উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নেন রেজওয়ান চৌধুরী আর মিসেস ইয়াসমিন চৌধুরী। প্রহন চুপ করে বসে আছে বিছানায়। দাঁড়িয়ে আছেন। অনেকবার বলার পরও তৈরি হয়নি প্রহন। রেজওয়ান চৌধুরীকে ডেকে পাঠালেন। রেজওয়ান চৌধুরী প্রহনের রুমে এসে তার উদ্দেশ্যে বললেন, কাউকে কি পছন্দ করে রেখেছো তুমি? না, কিন্তু আমি এই বিয়েটা করতে চাই না। তোমরা আমাকে একটাবারও জানিয়েছো বিয়ের ব্যাপারে? জানালে তুমি কি বাড়িতে আসতে? একটা আনম্যাচিওর মেয়ের সাথে কেন আমাকে জড়াচ্ছ তোমরা? তুমি তো ম্যাচিওর, সমস্যা নেই। প্রহন অবাক হয়ে শুধু বাবার দিকে তাকিয়ে আছে। অথচ এই মানুষটা কখনোই বাল্যবিবাহকে সমর্থন করতেন না। আজ সেই মানুষটি তার নিজের ছেলেটার সাথে একটা অপ্রাপ্ত বয়স্ক মেয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। 5 মিনিটের মধ্যে তৈরি হয়ে নিচে আসো, আমরা অপেক্ষা করছি। বলে রেজওয়ান চৌধুরী প্রহনের আর কোনো কথা না শুনে বেরিয়ে গেলেন। মিসেস ইয়াসমিনও প্রহনের দিকে তাকিয়ে মুচকি এসে চলে গেলেন। বাধ্য হয়ে তৈরি হতে শুরু করে প্রহন। শুধু একটাবার বিয়েটা হোক আর আমিও এই বাড়ি থেকে যাই, আমাকে আর খুঁজেও পাবে না। এখান থেকে গিয়েই পোস্টিংয়ের জন্য আবেদন করব। মনে মনে কথাগুলো বলেই তৈরি হয়ে নিচে গেল প্রহন। প্রহনকে দেখে মুচকি হেসে গাড়িতে উঠে বসলেন রেজওয়ান চৌধুরী। ছেলের বউয়ের জন্য লাল টুকটুকে একটা শাড়ি পাঠিয়েছেন রেজওয়ান চৌধুরী। সেই শাড়ি পরিয়ে চৌতিকে বউ সাজালো তার দুই ভাবি রূপা আর শিফা। ছোট্ট মস্তিষ্ক আসল কাহিনী বুঝে ফেলেছে সেই অনেক আগে। বিছানার উপর বউ সেজে শিথিল হয়ে বসে আছে চৈতি, অপেক্ষা এক অজানা প্রণয়ের। সিলেট থেকে মৌলভীবাজার এসে পৌঁছেছে প্রহনরা। ঘড়িতে তখন রাত 8টা। সর্দার সাহেব এবং ওনার দুই ছেলে সাথে আরো কয়েকজন মিলে রেজওয়ান চৌধুরীদের আমন্ত্রণ জানিয়ে বাড়িতে নিয়ে যায়। মানুষজন তেমন একটা না থাকলেও কম নেই। হই হুল্লোড়ে মেতে উঠেছে সর্দার সাহেবের দোতলা বাড়িটা। রাত 9টার দিকে রেজওয়ান চৌধুরী তাড়া দিলেন বিয়ের কাজটা শেষ করতে। কাজীটাকে বিয়ে পড়ানো কবুল বলতে প্রহনের গলা ধরে আসছিল। চৈতি তো যেন হুঁশেই ছিল না, গড়গড় করে বলে দিয়েছিল, কবুল কবুল কবুল। জুনাইদা আড়াল থেকে শাড়ির আঁচলে চোখ মুছল। সর্দার সাহেবের চোখের অশ্রুকণা, যা ঝরে পড়ার আগে বিলীন হয়ে গিয়েছিল। ঘড়ির কাঁটায় তখন রাত 11:20। নিজের কোণে বসে আছে চৈতি। হৃদয় জুড়ে বয়ে যাচ্ছে এক নীরব ঝড়। অচেনা এক অনুভূতিতে বারবার কেঁপে উঠছে ছোট্ট হৃদয়টা। পিনপতন নীরবতা বিরাজ করছে চৈতির রুম জুড়ে। রুমের মাঝে চৈতি ছাড়া আর কোনো মানুষ নেই। সবাই ব্যস্ত হয়ে পড়েছে রেজওয়ান চৌধুরীদের খাবার পরিবেশনের জন্য। সর্দার সাহেবের অনেক বলার পর আজ রাতটা চৈতিদের বাড়িতে থাকার সিদ্ধান্ত নেন রেজওয়ান চৌধুরী। এত রাতে নতুন বউ নিয়ে বাড়ি ফিরে যাওয়াটা শুভ মনে করলেন না চৈতির পরিবারের সদস্যরা। বসার ঘরে সোফায় বসে পান চিবাতে চিবাতে চৈতির দাদি বলে উঠলেন, মেলা রাইত হইছে, এত রাইতে আমি আমার নাতনিরে নিয়ে যাইতে দিতাম না। বাসার ঘর সাজানোর লাগলে চৈতির ঘরে সাজাও। সোফায় বসে থাকা বয়স্ক মহিলার কথা শুনে বসা থেকে উঠে দাঁড়ালো প্রহন। কি বলে এই মহিলা, মাথা খারাপ নাকি? রাত্রি গাঢ় হচ্ছে। এখনো সোফায় বসে বসে মোবাইলে কিছু একটা করছে প্রহন। তার পাশে বসে দূরত্ব চুপ করে আইলে একদম মাথা উঁচু করে টাকা দিন। চৈতি চুপ করে দাদির কথাগুলো হজম করলো, প্রতিউত্তর করলো না। ফুলের পাপড়িরও দেখা নেই চৈতির রুমে। এত রাতে ফুলের দোকান খোলা থাকে না। সালমা বেগম রূপার সাথে করে বেরিয়ে যাওয়ার সময় রূপা চৈতির কানে কানে বলেছিল, কি উপহার দেয় দেখি ও ভাবিকে। চৈতি দাদি চৈতি রুমের দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে গেল রূপা। অনেক জোর করার পর চৈতির রুমের দরজা খুলে ভেতরে ঢুকলো। নিজের উপর প্রচন্ড বিরক্ত সে। ছুটিতে বাড়িতে না আসলে বিয়েটা করতে হতো না। একবার যদি সিও স্যার জানতে পারেন যে একজন আর্মির ক্যাপ্টেন হয়ে বাল্যবিবাহ করেছে, তাহলে চাকরিটা যাবে। এইসব হাবিজাবি ভাবতে ভাবতেই প্রহনের চোখ পড়ল বিছানার উপর লাল শাড়িতে জড়িয়ে শুয়ে থাকা এক অপূর্ব কিশোরীর উপর। চুলগুলো ছাড়া, পাশের বালিশের উপর ছড়িয়ে আছে। ফ্যানের বাতাসে উঠছে অবাধ্য চুল। প্রহনের হঠাৎ করে মনে হলো সে ঘামছে। ফ্যানের নিচে দাঁড়িয়ে ও কপালে বিন্দু বিন্দু ঘামের অবস্থান টের পাচ্ছে। বিছানায় শুয়ে থাকা মানবী ঘুমিয়ে পড়েছে। সারাদিন চৈতির মনের উপর অনেক ঝড় বয়ে গেছে। ক্লান্ত ছিল সে। এত রাত অবধি জেগে থাকার অভ্যেস নেই চৈতির। রূপা রুম থেকে বেরিয়ে যাবার পরপরই বিছানায় গা এলিয়ে দিতে নিদ্রা এসে ভিড় জমায় চক্ষুদয়।
এক পা দুপা করে ঘুমন্ত চৈতির দিকে তাকিয়ে এগিয়ে যায় প্রহন। চৈতির মাথার কাছে মেঝেতে হাঁটু গেড়ে বসে দৃষ্টি নিক্ষেপ করে চৈতির ঘুমন্ত মুখশ্রীর দিকে। ঘুমের ঘোরে নড়ে চড়ে উঠছিল চৈতি। হুঁশ ফিরল প্রহনের। বসাতে দাঁড়িয়ে চৈতির বাইরে চলে গেল। বসার ঘরে কেউ ছিল না বিধায় প্রহণকে বেরিয়ে যেতে না কেন। চৈতিদের গ্রামের কিছুই চেনা নেই প্রহনের। বাড়ি থেকে বের হয়ে বাগানের দিকে চলল সে। দুই হাত দিয়ে মাথার চুলগুলো শক্ত করে টেনে ধরে বিড়বিড় করে বলল, এই আনমেচুর বাচ্চা একটা মেয়ের সাথে কি করে সংসার করব আমি? সংসার করা তো দূরের কথা, মানিয়ে নিতেও হিমশিম খেতে হবে। বসার মতন কিছু না বাগানের ঘাসের উপরে বসে পড়ল প্রহন। সময় কি অদ্ভুত, 2 দিনের মধ্যেই এক নিমিষে জীবনের মোড় ঘুরিয়ে দিল। এমনভাবে বিয়ে করতে হবে বলেও ভাবিনি। একটা 15 বয়সী কিশোরীকে নিজের জীবনের সাথে জুড়ে নিলাম, যার জীবনটা সবে শুরু হতে যাচ্ছিল। আচ্ছা, আমাদের বয়সের পার্থক্য কত বছরের? আমার 25 বছর আর মেয়েটার 15। গুনে গুনে 10 বছরের ছোট আমার চেয়ে। এত পিচ্ছি একটা মেয়ে আমার বউ, ভাবা যায়? একটা দুষ্টু মশা সেই কখন থেকে প্রহনের কানের কাছে গান গেয়ে যাচ্ছে। প্রহন যতবারই মশাকে মারতে যায় ততবারই মশাটা হাত ফসকে বেরিয়ে যায়। বিরক্ত হলো সে। আব্বু আমাকে শেষ পর্যন্ত একটা পিচ্চির সাথে বিয়ে দিল, আর সেই পিচ্চি আরাম করে ঘুমিয়ে আছে, আর আমি বাইরে বসে বসে মশার কামড় খাচ্ছি। এটাই হলো আমার বাসর। রাতে চৈতি রুমের জানালাটা খোলাই ছিল। সূর্য যখন পৃথিবীকে আলোকিত করতে ব্যস্ত আলোক রশ্মির মাধ্যমে, ঠিক তখনই সে আলোর কিছুটা জানালার ফাঁক দিয়ে প্রবেশ করে চৈতির রুমে। এতে আলোর মাঝে ঘুম ভেঙে গেল চৈতির। পিটপিট করে চোখ মেলে তাকানোর চেষ্টা করতে চোখ জুড়ে নিদ্রা আবার ভিড় করার চেষ্টা করলো। তাদের ব্যর্থ করে দিয়ে 2 হাত দিয়ে চোখ কচলাতে কচলাতে শোয়া থেকে উঠে বসে চৈতি। নিদ্রা ভাব কাটিয়ে জানালার দিকে তাকালো। সন্ধ্যায় জানালাটা বন্ধ করতে ভুলে গিয়েছিল, যার জন্য ঘুমটা ভেঙে গেল। বিছানা থেকে নেমে মেঝেতে পা রাখতে নিজের শরীরে এলোমেলো কুচি ঘাস হয়ে কুচকে যাওয়ার শাড়িতে গতকাল কিছু মনে পড়ে গেল। পুরো রুমে চোখ বুলিয়ে নিল চৈতি। কাউকে দেখতে পেল না, অথচ রুমের দরজা খোলা। বিছানায় চেষ্টা করলো রাতে কি হয়েছে। দাদু আর ভাবি চলে যাওয়ার অনেকক্ষণ পরে আসতে না দেখেই ঘুমিয়ে পড়েছিল সে। ঘুমের জন্য তাকিয়ে থাকা এক প্রকার কষ্ট সাধ্য হয়ে গিয়েছিল। চৈতি আর বেশি কিছু ভাবলো না। আসলে তার ভাবতে স্নান করে চলে গেল। 5 বছর আগে আমি তুর পাহাড় দেখতে গেছিলাম। চোখগুলো কেমন লাল। আল্লাহ আমাকে দুনিয়া কম দেখায় নাই। সেই ভোরে আজানের সময় আল্লাহ আমাকে সারা দুনিয়া কম দেখায় নাই। বাগানের দিকে সব মহাদেশ আল্লাহ আমাকে দেখাইছে। দেখতে পেতেন ঘাস। হাদিসে নেয়ামত বলতেছি, কেউ অহংকার মনে করেন না। একমাত্র দিলের খবর আল্লাহ জানে। দুনিয়ার 99টা দেশ আমি দেখছি। আপনাদের উন্নত বিশ্ব এরকম একটা নাই যেখানে আমার পায়ের ছাপ বের করতে গেলে হাতের মুঠোয় বেরিয়ে আসে। কোন উন্নত বিশ্ব বলবেন আপনি আমাকে? মিডিয়া দিয়া বুঝাবেন কোন উন্নত বিশ্ব ধরিয়ে দিয়েছিলেন নতুন বউকে দেওয়ার জন্য। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, এক একটার ভিতরে একাধিক বার পিচির বিছানার উপরই রেখে দুনিয়ার কোন প্রান্ত নাই। হাঁটা শুরু করলো। হায় হায়, আপনি আমাকে বুঝেন, সেখানে বসেই 5 বছর আগে তুর পাহাড় দেখতে গেছিলাম। কোনো প্রশ্নের উত্তর দিবেন। জর্ডান আমার সফর ছিল। হায় হায়, বেরোতে বিছানার উপর শিফাকে আল্লাহ যতজন নবী দুনিয়াতে আছে, যাদের কবর চিহ্নিত আছে, কোন নবী বাকি নেই যাকে আল্লাহ আমাকে না দেখাইছে। তৈরি হয়ে নিচে নাস্তা করতে আসো। 1.5 লক্ষ সাহাবীর ভিতরে 2-1000 হবে। রূপা এসেছে। দেখি নাই বাকি সমস্ত সাহাবাদের মাকামাত আল্লাহ আমাকে মেজো, দেখাইছে। চৈতিকে কি কখনো নিজে থেকে রাগ শাড়ি করেন না, পরতে আবার মনে দেখেছিস? করেন না অহংকার করি। শাড়ি পরতে পারবে? আইয়ুব আলাইহিস সালাম যেখানে দুপুরে ঘুমাইতেন ইস্তেরাহাতে আইয়ুব, ওইখানে আল্লাহ আমাকে ঘুমানোর তৌফিক দিয়েছেন। মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি আল্লাহ আমাকে দাওয়াত খাওয়াইছেন মাদায়েনে। ও দিয়ে মুসা আল্লাহ আমাকে দেখাইছেন যেখান দিয়ে শ্বশুর বাড়ি আসতেন আর যাইতেন। তারপর জিজ্ঞাসা করে, বুঝানোর জন্য বলতেছি, রাতে কি যখন উপহার পাহাড় দিয়েছে? দেখতে গেছি বললেন তখন না আমার কেন মনে নবী? পড়ছে এইখানেই তো মুসা আলাইহিস সালাম প্রশ্ন কেউ কিছু করছিলেন, দেয়নি তো? তুকাল্লিমু দেয়নি মাই মানে? হাল তুকাল্লিমু প্রহর আহাদান গায়রি, রাতে কারোর তোমার সাথে রুমে কথা আসেনি? বলেন, আমার সাথে ঘুমিয়ে কথা বলেন, পড়েছিলাম কারোর আমি। সাথে কাউকে বলবেন? দেখিনি। আল্লাহ বলছে, চৈতির কথা মুসা শুনে তোমার শিফা সাথে রূপা কথা বলি, একজনের কিন্তু মুখ বাইনি চাওয়াচাই ওয়া করতে বাইনাকা লাগলো। হিজাব, রূপা তোমার চৈতির আমার মুখের মাঝে দিকে পর্দা তাকিয়ে আছে। মুচকি হেসে বলল, তুমি এটা আসলে ভাইবো না আমি অনেক ছোট। চূড়ায়, তুমি পদদেশে, না না, বাইনি ওয়া বাইনাকা হিজাব। প্রহরকে দাঁড়িয়ে থাকতে দেখে চৈতির দিকে তোমার তাকিয়ে আমার মুচকি মাঝে হাসল। পর্দা আছে প্রহরকে 70,000, ভিতরে কুল্লা আসতে বলে হিজাব শিফাকে আলফা হাতের ইশারায় সানা, সরে যেতে বলে প্রত্যেক নিজে রুম পর্দা থেকে বের হয়ে যায় 1000 রূপা। বছরের রাস্তা। রূপার ইশারায় বুঝতে সাতাতি পেরে উম্মাতু শিফা হাবিবি
আমার বন্ধুর উম্মত আসতেছে, এদের সাথে আমি কথা বলবো, এরা আমার সাথে কথা বলবে। ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম। এরার সাথে যখন আমি কথা বলবো তখন কোনো পর্দা থাকবে না, এরা যখন বলবে তখনও পর্দা থাকবে না। আল্লাহ কখন কথা বলে জানেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তুমি আল্লাহর সাথে কথা বলতে চাও তাহলে কোরআন পড়ো। কোরআন আল্লাহর কালাম, আল্লাহ তোমার সাথে কথা বলতেছে, কোনো পর্দা নাই। কালো রঙের শাড়ি পরে কোরআন কার কালাম? হ্যাঁ, কোন উম্মতকে আল্লাহ কালাম দেন না, বন্ধুর উম্মতকে কালাম দিয়েছেন। বন্ধু আপনি কথা বলছেন আমার সাথে, ফাওহা ইলা আবদিহি মা আওহা, আমি আপনার উম্মতরে কোরআন দিয়া দিলাম, সারা দিন আমার বলেন পড়তে, আমি কথা বলতে থাকবো। কোরআন দিয়েছেন, কোরআন। এই মজমা বেশিরভাগ কোরআন পড়তে জানে না। রাগ হয়ে গেলেন? সত্য তো? হ্যাঁ, আপনি পড়তে জানেন না, আমার কোনো অভিযোগ নাই আপনার বিরুদ্ধে, কিন্তু এই মজমা বহুত মানুষ এরকম আছে সারা বছরে একবারও মহাব্বত করা, উজু করা, কোরআনটা হাতে নিয়ে একটা চুমা পর্যন্ত দেয় না, একটু বুকে পর্যন্ত রাখে না, একটু চোখে পর্যন্ত লাগায় না, একটু মাথায় পর্যন্ত রাখে না, এরকম লোক এখানে আছে। আপনি পড়তে পারেন না, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনি মহাব্বত তো করতে পারতেন। কার কালাম? হায় হায়, আল্লাহ বলতেছে আমার কালামকে যে মহব্বত করবে আমি তাকে মহব্বত করব। আল্লাহর কালামকে যে চুমা দিবে আল্লাহ তাকে হায় হায় বুকে লাগাবে। জুনাইদা মেয়ের পাশে এসে বসলেন, কালামকে মহব্বত করতে জানেন। হায় রাগ হয়ে যাবেন, ডাক্তারের কাছে ঘন্টার পর ঘন্টা যায় বসে থাকেন। এমার্জেন্সি রোগী হইলে ডাক্তার পায়ে পর্যন্ত ধরে, ঠিক না? যারা সিরিয়াল লেখে ওদের পায়ে ধরে, আবার বিজিটো মোটা মোটা দিয়ে আসে, ঠিক না? হ্যাঁ, হায় হায়, লানত আমাদের জিন্দেগির উপরে। আল্লাহর কালাম দিলেন, শুধু কালাম দিলেন না, শেফা দিয়া ভরা দিলেন। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। এই উম্মত কোরআনকে মহব্বত করতে জানে না তো জানেই না, আর কোরআনটা লয়া চুমা দিয়া বুকে রাইখা, মাথায় রাইখা, চোখের ভিতরে লাগায়া এই কথাও বলতে জানে না, মালিক শুনছি এটার ভিতরে নাকি শেফা আছে, এটা তো তোর কালাম, তোর কালাম শেফা দিয়া করবে তো করবে কি? আমি না তোর হাতে বানানো বান্দা, আমি না তোর মাহবুবের উম্মত, শেফাটা আমার ভিতরে ঢুকায় দে, আমি ডাক্তারের কাছে সিরিয়াল দিতে চাই না। শোনো না, যে পর করে ফেলেছে, রাগ হবেন না, আমার ভালোবাসাটা আমাদের কখনো কমবে না মা। রাগ হবেন না। চৈতি বলল, তাহলে এত একজনও নাই কোরআনটা লয়ে বুকে চাপা দিয়ে ধরে বলবে মালিক এটার ভিতরে নাকি শেফা আছে। 7 জায়গায় আল্লাহ শেফার কথা বলছে, শেফা আছে মালিক, ও মালিক শেফা আছে। শেফা কোরআনে কি করবে? তোর কালামের শেফার দরকার তো দরকার কিসের? আমার শেফার দরকার, আমি বুকের ভিতরে চাপ দিয়া ধরলাম, শেফাটা আমার ভিতরে ঢুকে। কিসের পরিচয়? আমি তোমাদের মেয়ে, একজনও নাই, না মোহাব্বত না শেফা তলব করা, এই আল্লাহর কালাম বলছে আমি কথা বলবো, এরা কথা বলবে, বলছে কখন বলবে? বলে ঈদ হুমিয়াস জুদুন, যখন তারা সেজদায় যাবে। হায় হায়, ডেলি 5 বেলা আল্লাহ ডাকে, কে ডাকে? কে ডাকে? কোন আল্লাহ? শুধু আল্লাহ। একটু আগে শুনাইছিলাম আল্লাহকে, ঠিক না? 99 পদের মালিক আল্লাহ, ডেলি 5 বার ডাকে, কুদরতি পাও বিছায়া ডাকে। আস-সাজিদু ইয়াসজুদু আলা কদমাইর রহমান, সিজদাকারী আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে। ইদা সাজাদাল আবদ, বান্দা সিজদা যাইতে দেরি, ইরতাফাল হিজাব বাইনাহু ওয়া বাইনার রহমান, আল্লাহ তার মাঝে পর্দা উঠতে দেরি করে না। মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে, কথা। ওই নামাজ যেটা একই 100 একই নবীজি সহজ করছিলেন। আল্লাহ আমার উম্মত ঝাই ঝামেলার ভিতরে থাকবে, আমার উম্মত পেরেশানির ভিতরে থাকবে, আমার উম্মত ফিতনার জমানায় থাকবে। ওই আল্লাহ একই 100 বানায় দেয়। তা আল্লাহ বলে আপনার উম্মতের জন্য দিলাম, আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের দিন আমি নামাজের হিসাব করব। ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, যদি নামাজ ওকে হয় আমি জিন্দেগি ওকে বলে গ্রহণ করে নিব, জীবন ওকে।
কিছু প্রশ্নের উত্তর নামাজ খুঁজে ও খুঁজে বের করতে হবে। কমপ্লিট, তখন হঠাৎ জীবন মনে পড়ল, কমপ্লিট, বেশি সময় নামাজ রেখে কি পূর্ণ। এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে আল্লাহ দিল? বলে আপনার উম্মতের জীবন পূর্ণ বলে আমি ঘোষণা এর চেয়েও দিয়ে কত দিব। সুন্দরী ইদা আছে। সালু সালু হয়তো অন্য সাইরুল কোনো কারণ। আমাল ওয়াইদা ব্যাপারটা নিয়ে ফাসাদাত বেশি ফাসাদা ঘাটাঘাটি সাইরুল করলো না আমাল। সরকার হয় সবাই ওই যখন নবী চৈতিকে বিদায় দিতে যাইছেই ব্যস্ত, আমাদেরকে তখন নামাজের চৈতি মেসেজ অবাক দিছিলেন, হয়েছে সবাইকে। যাওয়ার সময় খারাপ চিৎকার লাগছে। দিতেছেন এই প্রথম আসসালা নিজের চোখে আসসালা বাবাকে আমা কান্না মালাকাত করতে দেখলো আইমানুকুম। চৈতি। ও সবার উম্মত চোখে শুধু আশ্রাবণী নামাজ ধারা। নামাজ অথচ নামাজ জ্যৈষ্ঠর রোদের মতো ঝলমল করা নামাজ। মেয়েটার চোখেও যে চোখে আশ্রাবণী পানি নিয়ে ধারা বলতেছে নামার কাইফা জন্য বিকুম ইদা ব্যাকুল হয়ে উমিতাতিস ছটফট সালাহ। করছে। সে ওই দিন খবর কেমন হবে কে যেই দিন আমার উম্মতের জীবন প্রিয়জনকে থেকে ছেড়ে নামাজ যাওয়ার মরা মুহূর্তে যাবে। শুন, অপর দিশা কুররাতু দেখে না আইনি থাকে। বিয়া সালাহ। ছোট থেকে নামাজ যাদের সাথে আমার পথ চলা শুরু শীতলতা, করার চোখের পরই শীতলতা মাঝপথে ছিল, নতুন পথের যেই সাথে এক জীবনের নামাজকে আমি পথ পুরা চলতে জিন্দেগি হয়। বানায় নিয়ে আসছি প্রচণ্ড আল্লাহর কান্না কাছে। পাওয়ার পরও চোখ থেকে এক উম্মতের ফোঁটা জল জীবন বেরিয়ে করার যেতে জন্য দেয়নি চৈতি। আজকে ওই নামাজের জন্য মুখের আসে তো ঝড়ের কে সাথে নিজেই আসে? মোকাবেলা করে গেছে। কয়জন আসে? তীব্র আজান ভালোবাসা হয় না, যেমন হয় না? কাছে টানে, ঠিক কে তেমনি ডাকে? অভিমান অনেক দূরে হায় নিয়ে যায়। হায়, দুনিয়ার বাবা পদস্থ প্রতিবেশীর লোক অভিমান ডাকলে তাই জন্মে লঙ্গির গেছে খবর চৈতির থাকে মনে। না, ঠিক না? মেয়েটা যে বড্ড হ্যাঁ, অভিমানী। আর আল্লাহ ডেলি 5 বার ডাকে। শুধু শুধু আব্দুল সন্ধ্যা কাদের হলো। জিলানী রহমতুল্লাহ ঘরে ঘরে লেখেন নাই, সাজের বাতি জ্বলে শুকর উঠলো। সকালবেলা একটু ঘুমের পরে থেকে মসজিদে উঠা মাইক থেকে চিৎকার ভেসে দেয় বলে, নামাজের মালিক আহ্বানের সুর। কাইলা ইয়াকা মিনিট আউয়ালা বিশেক নাজরিন আগেই আলা বাড়ি এসে মান লা পৌঁছায় ইউসাল্লি। আমি এখন প্রহরীর চক্ষু রুমে নিয়ে খুলবো, যাওয়া হলো চৈতিকে। সামনে মেয়েটা দেখবো, ক্লান্ত। আমার সামনে নতুন যেন জায়গায় কোনো, নতুন আমার পরিবেশে প্রথম কেমন যেন দৃষ্টিতে ভয় যেন লাগছে কোনো চৈতির। বেনমাজি না সব পড়ে অপরিচিত। মালিক। পরিচিত আমার বলতে প্রথম শুরু দৃষ্টিকে হলো আমি দরজা কলুষিত জড়িয়ে করতে বসেছে। চাই না কোনো এর বেনমাজিকে আরো দেখা। কয়েকবার দেখেছে এই জন্য পায়ে হাত প্রহরী রেখা বলতেছি, বড় কথা মামিয়ার শেষ। কাকির নামে যদি চৈতিকে বুঝে বিছানায় আইসা বসিয়ে থাকে, রেখেছে। আজকের সে থেকে পাক্কা একই ওয়াদা অবস্থায় করেন, খাওয়া নামাজ নিয়ে বসে কোনোদিন আছে সে। ছাড়বো। বাড়িতে ওয়াদা? সারা রাত বিলকুল চোখে ওয়াদা? জল হয়ে যেত। পাক্কা? চৈতি বেশ জল চেষ্টা করেছে। বিলকুল? প্রহরীর রুমে কোথাও আল্লাহর পানির রসুলের চোখ দিল তুলনা দুখায়েন না, এত বড় রুমে নামান। একটা পানির জগ বা বোতল আল্লাহর নেই। রসুলের দিল দুখবে রুমে কারো দুখবে প্রবেশের দুখবে, শব্দ পেয়ে দরজার দিকে দিলে তাকালো কষ্ট চৈতি। পাবে। প্রহরী এসেছে। বিছানার উপর আল্লাহর বসে থাকা রসুলকে চৈতিকে বিরুদ্ধে এক দাঁড় পলক করায়েন না। তাকিয়ে কোরআন খাবার বলছে তুলে কারো দরজা কারো আর বিরুদ্ধে বেরিয়ে রসুল ওয়াশরুমে দাঁড় চলে করা গেল। মুকদ্দমা এখন দায়ের পর্যন্ত করবে, রব্বি চৈতির ইন্না গলার স্বর কওমি শুনতে পায়নি ইত্তাখাযু প্রহরী। হাযাল শুনতে কুরআনা পাবেই বা কি মাহজুরা। করে? চৈতি যে তার আবার সামনে হাউজে শব্দ কাউসারের কিছুই কাছে করেনি। যাবে, বলবে গোসল সুহকান করে গা সুহকান মোছার লিমান জন্য গাইয়ারা তোয়ালে নিতে ভুলে বাদি। গেছে প্রহরী। আমি তো বলি উম্মত যদি ওয়াশরুমের কিচ্ছু দরজা না কিছুটা করতো, ফাঁক 5 করে ওয়াক্ত নামাজই পড়তো। বিছানায় বসে থাকা চৈতির উদ্দেশ্যে এই তার জন্য প্রথম তো আমি কথা বলি ছিল, উম্মত যদি বেলকনিতে কিছু আমার না করতো, তোয়ালেটা একটা আছে। মাস আল্লাহকে একটু দিয়া এনে দিত দিবা, পিচ্ছি। রমজান শুধু, আর প্রহরীর 11 দিকেই মাস তাকালো কিচ্ছু না চৈতি। করতো। অর্ধেক মাথা বের করে এক আছে। মাস চুল মাস থেকে ছিল টুকটুক না, করে গড়িয়ে পড়ছে পানি। 89 চৈতি বিছানা বছর থেকে 4 নেমে মাস ছিল, বেলকনি থেকে তোয়ালটা নিয়ে 89 বছর প্রহরীর হাতে 4 দিতেই তার মাস। হাতের সাথে কত? স্পর্শ করে। মৃদু কেঁপে কয় উঠল বছর? চৈতি। প্রহর আরে আপনি ধন্যবাদ বাঁচবেন জানিয়ে তো দরজা বাঁচবেন বন্ধ করে কয়দিন? দিল। এই দরজার উম্মত কাছ যদি থেকে কিচ্ছু সরে না করতো, আসতেই আসতেই চৈতি ভাবলো, রমজানের বেজর এত ভীষণ 5 রাত্র অপরিচিত আল্লাহকে পুরুষ দিয়া মানুষটার দিত, সাথে কি করে কাটাবে 360 সে? রাত্র কিচ্ছু না ভাবতেই করতো। অস্থির অস্থির লাগছে মনে। রমজানের 5 রাত্র উনি যে বেজর আমার 5 ভীষণ রাত্র অপরিচিত আল্লাহকে কেউ দিয়া দিত। একজন। 21, তোয়ালে দিয়ে 23, চুল মুছতে 25, মুছতে 27, ওয়াশরুম থেকে বেরিয়ে 29। আসলো প্রহর। বিছানার দিকে কেন ওই তাকিয়ে 5 দেখলো, রাত্রের ভিতরে বিছানার লাইলাতুল উপর বসে কদর চৈতি হবেই ফুসফুস হবে। করছে। আল্লাহ চৈতিকে রসুলের এমন ওয়াদা। দেখে প্রহর জিজ্ঞাসা এক করলো, রাত্র 83 কিছু বছর প্রয়োজন 6 তোমার? মাস। আপনি প্রহরীর 80 সাইডে বছর বাইচা চৈতি মরেন মাথা না। নিচু করে আল্লাহ উত্তর যদি দিল, জিজ্ঞেস করে কতদিন আমার খুব ছিল, জল তেষ্টা 80 পেয়েছে। বছর। কয় হিসাব এই দেখো, প্রথমবার রাখেন এক প্রহর রাত্রের নিজের দিয়া নবনী কিশোরী আল্লাহ যদি বইয়ের জিজ্ঞাসা করে কণ্ঠস্বর এক শুনলো। রাত্র কি মানি, মিষ্টি এক শোনালো রাত্র তো কথাটা। 83 বছর, মেয়েটার 6 মাস কণ্ঠস্বর ছিল, আমি সত্যি এত বাচ্চি সুন্দর, 80 নাকি বছর, আমার 80 তে কানেই 80 শুধু বাদ সুন্দর দেন। লাগলো? তারপরও তো প্রহর আপনার দরজার কাছে কাছে 3 এগিয়ে বছর গিয়ে 6 গলার মাসের স্বর পাওনা উঁচু করে আছে, ওটা বলল, আমারে দিয়ালো না। আম্মু, আমার রুমে এক জগ পানি এই পাঠিয়ে দাও। উম্মত পারতো। মিসেস ইয়াসমিন তখন মাগরিবের নামাজের লানত জন্য আমাদের প্রস্তুতি জিন্দেগির নিচ্ছিলেন। উপরে। খালি তার বলি সামনে নবীকে থাকা মহব্বত কাজলকে করি, দেখেই বললেন, হায় হায় হায়। কাজল ওহনের আজান রুমে এক দিলে জগ পানি মসজিদে দিয়ে আসে। আয় তো মা। মা বোনরা ফুপি মুসল্লার নামাজ দিকে পড়েনি। দৌড়ায় না। মিসেস যুবক ইয়াসমিনের নামাজ কথা কি শুনে জিনিস খুশিতে জানে লাফিয়ে না। উঠল কাজল। হয় যুবক অনেকক্ষণ জানো যাবত না তুমি রুমে সেজদা যাওয়ার কি জন্য জিনিস। সুযোগ খুঁজছিল। তুমি সেজদায় সে যাক, যাইতে দেরি, কিন্তু সুযোগটা আল্লাহ পেয়েই গেল। চিৎকার দিতে দেরি করে ডাইনিং না। টেবিলে মালাইকাতি পানি ভর্তি উনজুর জগ আর ইলা গ্লাস হাতে হাদা প্রহরী শাব। রুমের উদ্দেশ্যে চলে
ফেরেশতারা এই যুবকরে দেখ কি পিচ্ছি, করে। এত গর্জিয়াস একটা শাড়ি পরে ফেরেশতারা থাকতে বলে কষ্ট হচ্ছে না জাল তোমার? আজলাহু আমি তো মাজালাহু বসে আছি। লিআজলিক, সব বিসর্জন দিয়ে তোমার কুদরতি পায়ে মাথা প্রহন ঠাকায় হাতে বসে তোয়ালটা আছে। চৈতির হাতে তা আল্লাহ ধরিয়ে বলে দিয়ে গম্ভীর অকুল কণ্ঠে তো বলল, মাতা জালু ফিহা বেলকনিতে এটা মেলে দিয়ে আসো যাও। প্রহনের বলো কথা না শুনে চৈতি কেন ফ্যাল ফ্যাল বানাবেন করে দেখ তাকিয়ে করে রইল কি। প্রহনের অদর পানে। আল্লাহ চিৎকার দিয়া বলে মালাইকাতি হাদা আবদি হাক্কা ইন্নী উবাহি বিহি মালাইকা, আমি যুবককে আমার পারফেক্ট বান্দা একে নিয়ে চৈতির তোমাদের কোমর উপরে ধরে উঁচু গৌরব করে করি। তুলে বসিয়ে দিল বিছানায়। যুবক সারা সুবহান শরীরে বলে কাঁটা দিয়ে চিৎকার উঠল। দিতে দেরি নাই। গুনগুন করে হাতুড়ি পেটে সুবহান বলে চিৎকার দিতে দেরি, আল্লাহ জবাব দিতে দেরি করে না, বলে সাব্বাহতানিয়া শাবাব সাব্বাহতুক। যুবক তুই আমাকে পবিত্র বললি, যা তুইও পবিত্র, তোর গুনাহ বাচ্চা মাফ। একটা মেয়ে, ও নাকি প্রহর চৌধুরীর বউ। চৈতির হাত থেকে এই জন্য তোয়ালটা নিয়ে পায়ে চলে হাত গেল রেখা বলি, প্রহন। আজকের থেকে নামাজ রুমে এসে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ছাড়বো, বের করে হাতে পকেটে ওয়াদা চৈতির উদ্দেশ্যে পাক্কা। বলল,
নিজেকে বিলকুল এখন সামলাতে পারো না পিচ্ছি। নামায়েন না আর এই হাত, শাড়ি কি আল্লাহকে করে সামলে দেখান রাখবে? কিন্তু চৈতি আল্লাহ বিনয়ী প্রথম গলায় আকাশে, বলল, এখন শাড়ি প্রথম পরার আকাশে। অভ্যাস নেই আমার। রাতের 3 আগে ভাগের কখনো 1 ভাগ শাড়ি অতিবাহিত পরিনি। হয়ে গেছে। রোহন এই এগিয়ে আসলো সামিয়ানা চৈতির আল্লাহর দিকে। জন্য বাধা না, চৈতি নামান। সামনাসামনি বসে আরেকটা মুখটা ওয়াদা চৈতির নিয়ে মুখের শেষ করব। কাছাকাছি এনে বলল, এই মজমা শাড়ি যদি সামলাতে আজকে শিখে নিন, ওয়াদা করে না হলে আমাকে কি যে করে আমরা সামলাবে? কুমিরাতে আগে যারা শাড়ির নামাজ চেয়েও বেশি পড়ে না, বেসামাল। যুবকও যদি ওয়াদা করে যে নামাজ পড়ে না, আমরা পায়ে ধরে হলেও এত তাকে কাছ থেকে মসজিদে এত আনবো। আবেগীয় ভয়ঙ্কর কথা একটু হ্যাঁ? শুনেছে। জোর কইরা না, কাছে পায়ে ধরা, দরজা নিয়ে বুঝায়া বলল, সমঝায়া লকেটটা জোর লাল কইরা। হয়ে গেছে। কেউ মনে লবণ এটা না দিয়ে করুক যে অদ্ভুত পিটায় লইব ভীষণ মসজিদে, ভয় না লাগা না কাজ না, করলো পায়ে পুরুষের ধরা, সেই কঠিন হৃদয় জুড়ে। পায়ে ধরে আনবো। রোহন বসা থেকে কেন উঠে আমাদের দাঁড়ালো। নবীজির চোখের পানি দরজা দিকে ঠান্ডা তাকিয়ে করতে চাই বিরক্তিতে আমরা, চোখ মুখ কুঁচকে বন্ধ ফেলল। করতে আমার চাই। কোথায়? উনি আজকে রুমের কবরে ভেতর বসে প্রবেশ আমাদের করতে জন্য করতে কাজল কাঁদতেছে। উত্তর দিল, ফুপি হ্যাঁ, নামাজ হ্যাঁ, পড়ছে, আল্লাহ তাই ওয়ালাদেরকে আমাকে বললো জিজ্ঞাসা পানি করেন। দিয়ে যেতে। কাজলের হাত থেকে পানির জগ বহুত রোহন মানুষ বলে উঠল, স্বপ্নে দেখছে, দেখতেছে হয়ে আল্লাহ গেছে। রসুল এবার উম্মতের যাও এখান জন্য থেকে। এখনো চোখের তোমার পানি সাথে আমার কিছু কথা আছে প্রহন ভাইয়া। দেখো উম্মতের কাজল, আমার মন দুর্দশার মেজাজ উপরে। একদম ভালো নেই। এই তাই জন্য উল্টাপাল্টা পায়ে কিছু জোরে বলে হলো নিজের খারাপ মসজিদে ডেকে আনবো, এনো না। আনবো তো সেই তো আমার চেয়ে ছোট পাক্কা? একটা মেয়েকেই বিয়ে করেছে। বিলকুল ওয়াদা। তার উপর ও এত হ্যাঁ? মেজাজ আমার উপর দেখাতে কালকে আমি এসো না। খবর নিব আপনাদের চৈতির দিকে মুসল্লি তাকিয়ে বাড়লো কি কথাগুলো বলে বাড়লো না। রেগে প্রহনের রুম ত্যাগ আল্লাহ করলো আমাকেও কাজল। আমল করার তৌফিক ফোঁস দান করে করুন, একটা নিঃশ্বাস ছাড়লো আপনাদেরকেও আমল করার বিছানার তৌফিক দান পাশে রাখা করুন। টেবিলের উপর ওমা পানির আলাইনা জগটা ইল্লাল রেখে বালাগ।